নিউজ, বাংলায় খবর, বাঙালির খবর। নরেন্দ্র মোদী বলেছেন বাম আমলে তারপরে তৃণমূল আমলে ব্যাহত হয়েছে পশ্চিমবাংলা। আমি ওনাকে বলবো ৭৭ সালের পশ্চিমবাংলার ম্যাপিংটা উনি করুন, ২০০১ সালের ম্যাপিংটা করুন, তারপর ২০২৪ সালের ম্যাপিংটা করুন। ওনার কাছে সবই আছে, রিমোট সেন্সিং সহ সব আছে, সমস্ত তথ্য আছে। যদি করেন তাহলে উনি বুঝবেন যে ওই অর্থমন্ত্রীর স্বামী ও সম্পর্কে যা বলেছেন ওটাই যথার্থ। গোটা দেশ মত্তহস্তির তাণ্ডবে পরিণত হয়েছে, তার দায় দিল্লিওয়ালাদের। রাজ্যের তৃণমূল গত ১০-১২ বছর ধরে রাজ্যে সর্বনাশ করেছে, গোটা দেশ সর্বনাশ করছে বিজেপি। পশ্চিমবাংলা বাম আমলে যা আপনি দেখতে পাচ্ছেন, চারপাশে যা দেখছেন সব বাম আমলে। নরেন্দ্র মোদী বলছেন যে এই ভালোবাসা দেখে মনে হচ্ছে আগামী জন্মে বাংলাতেই জন্মাবো। এখনো পর্যন্ত এই লোকসভা ভোটে কোন নির্বাচনী সভাতে এত মানুষের ভিড় হয়নি। খুব ভালো। আমি নরেন্দ্র মোদীকে বলবো, আপনি গুজরাট ছিলেন, তখন আপনি পশ্চিমবাংলা খুব ভালোবাসা পেয়েছেন। পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী তখন বিরোধী নেত্রী ছিলেন। কেমিক্যাল হাব এবং অটো হাব আপনার কাছে পাঠিয়ে দিয়েছিলেন পুরস্কার। আপনি খুব ভালোবাসা পেয়েছেন পশ্চিমবাংলার। আরো ভালোবাসার জন্য আপনি মমতা ব্যানার্জির পিছনে আছেন, থাকুন। সুপ্রিম কোর্টের আজকে যা নির্দেশ দেয় ১০০% আবেদন খারিজ করে দিলাম। সুপ্রিম কোর্ট আজকে ভিভিপ্যাটের আবেদন সম্পূর্ণ খারিজ করেছে। সর্বভারতীয় আমাদের গোটা দেশের রাজনীতির হাল হকিকত যারা স্পষ্ট খোঁজ রাখেন, বিশেষজ্ঞরা, তারা সে বিষয়ে আমার চাইতে অনেক ভালো বলতে পারবেন। কিন্তু সাধারণভাবে ইভিএমে অনেক রকমের সমস্যা আছে, এটা আমাদের দেশটা সারা দেশের সবাই বলে, বাইরের দেশের লোকও বলে। মুখ্যমন্ত্রী হাইকোর্টকে পর্যন্ত আক্রমণ করছে, মুখ্যমন্ত্রী যেভাবে রোজ বিচার ব্যবস্থাকে অভিযুক্ত করছেন, তার বিরুদ্ধে বলছেন, বিষোদ্গার করছেন এবং নিজের অপরাধ, সে অপরাধ ধরা পড়ে যাচ্ছে বলে যেভাবে ভয় পাচ্ছেন, তাতে কখনই এটা সমীচীন নয় যে সংবিধানের গুরুত্বপূর্ণ একটা, খুবই গুরুত্বপূর্ণ বিচার ব্যবস্থা, তাকে এইভাবে ধ্বস্ত করাটা কখনো সংবিধান সম্মত কোনো কারোর পক্ষে সম্ভব নয়, উচিত নয়। মুখ্যমন্ত্রী সেই অনভিপ্রেত কাজটাই করছেন। বিচার ব্যবস্থার যথাযথ উদ্যোগ নেওয়া উচিত, ভূমিকা নেওয়া উচিত। হাইকোর্টের রায় তো সমর্থন করা না করার ব্যাপার নয়। হাইকোর্টে তো আমরা যাইনি। হাইকোর্টে কে গেছিল? হাইকোর্টে গেছিল যখন এসএসসি ফেল করছে, তখন ডিভিশন সিঙ্গেল বেঞ্চ, তার বিরুদ্ধে ডিভিশন বেঞ্চে গেছে রাজ্য সরকার। ডিভিশন বেঞ্চ একই কথা বলেছে, যেটা বেআইনি এবং দুর্নীতি ভর্তি। সরকার ফেল করছে, সরকার তালিকা দিচ্ছে না, তার বিরুদ্ধে আবার সুপ্রিম কোর্টে গেল রাজ্য সরকার। সুপ্রিম কোর্টে যাওয়ার পর তারা বলল ভয়াবহ ব্যাপার, কিন্তু হাইকোর্ট যখন করছে, হাইকোর্টকে আমরা দায়িত্ব দিলাম। সুপ্রিম কোর্টের নির্দেশক্রমে হাইকোর্ট, ফলে এই রায়টা কোর্টের রায়, এবং এই ডিভিশন বেঞ্চ, সুপ্রিম কোর্ট, হাইকোর্ট, এটা তো মুখ্যমন্ত্রী গেছেন, এটা উনি অন্য কারোর কাছে আশা করবেন কেন? আমার কথা দুটো, রায়ের কার্যত দুটো অংশ, ন্যায্য অন্যায্য, মানে রায়ের হোল প্রসিডিংসের। যারা যোগ্য তাদেরকে সেভ করে, যারা অযোগ্য তাদেরকে বাতিল করার এই মনোভাব থেকে কোর্ট এসএসসিকে বারবার বলেছে। এসএসসি কোনোদিন তা স্পষ্ট করেনি, রাজ্য সরকার কোনোদিন তা স্পষ্ট করেনি, বরং রাজ্য সরকার চালের সঙ্গে কাকড় মিশিয়ে দিয়ে চালগুলোকে কলুষিত করতে চেয়েছে। যোগ্য চাকুরি যারা পেয়েছিলেন তাদেরকে এই বিপদে ফেলার দায় রাজ্য সরকারের। যদিও যারা যোগ্য তাদের প্রত্যেকের চাকরি বহাল থাকুক, আমরা সেই আন্দোলনের পক্ষে, সেই দাবির পক্ষে, আমরা সেইভাবে মুভ করছি। বলো। মুখ্যমন্ত্রীকে আমি তো আর বাংলা খেকো বা এরকম কথা বলি না, বলবো না, কারণ উনি পশ্চিমবাংলার অভিভাবক। কিন্তু উনি নিজে আয়নার সামনে দাঁড়িয়ে দেখুন যে এসএসসি ছিল চাকরি দেওয়া সংগঠন, সততা স্বচ্ছতা কোনোদিন কখনো প্রশ্ন কেউ করতে পারেনি। ওনার পাল্লায় পড়ে সেই এসএসসি কে দুর্নীতি আর কে দুর্নীতি না, এই তালিকা পর্যন্ত করতে পারছে না। অথচ যখন সিবিআই বলছে এটা বেআইনি, এটা বেআইনি, এটা বেআইনি, এসএসসি বলছে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এসএসসি ওর অর্গানাইজেশন, নির্বাচিত সংগঠন না। মুখ্যমন্ত্রী বাংলার
যুবকের কর্মসংস্থানে 12টা বাজিয়েছেন, শিল্প কলকারখানা নেই, সরকারি চাকরি 6.5 লক্ষ শূন্য পদ, শিক্ষক শিক্ষাকর্মী 3.5 লক্ষ শূন্য পদ, কোনো পদ পূরণ করেন না, কন্ট্রাকচুয়ালের ওপর চলছেন চমক ধমক দেখে। আর এখানে বছরে বছরে টেট এসএসসির চাকরি নিয়োগ না হয়ে বরং নিয়োগের নামে দুর্নীতি হচ্ছে, তার মধ্য দিয়ে যোগ্য এবং যারা ন্যায্য তারাও বঞ্চনার শিকার হচ্ছে মমতা ব্যানার্জির অপরাধ। নরেন্দ্র মোদী বলেছেন যে আমি এই শেড কমিটির কোনো ইনফ্রাস্ট্রাকচার ফেসিলিটি আমি দেবো না, এফিডেভিট করে সরকার বলেছে, কোনো গোপন কথা না, সরকার দিতে রাজি হবো না। আবার ঠিক তেমনি করে সরকার এফিডেভিট করে জানিয়েছে, যে কথাটা সবাই বোধহয় জানতেন, যে সিগারেটের থেকে 500 কোটি টাকা নিয়ে এসে নাকি দেওয়া হবে বলে শ্যামল সেন কমিশন হলো। শ্যামল সেন কমিশনটা উঠে গেল, তার কমিশনের রিপোর্ট আজ পর্যন্ত প্রকাশিত হয়নি। কেন? আমিও বিধানসভাতে বারবার প্রশ্ন করেছি, তার কোনো উত্তর পাইনি। কিন্তু শ্যামল সেন কমিশন তুলে দেওয়া হবে। আর এফিডেভিট দিয়ে বললো যে তারা টাকাটা দিতে পারবে না, 500 কোটি টাকা উনি যে ঘোষণা করেছিল সেই টাকাটা দিতে পারবে না। 213 কোটি টাকা দেয়নি, যে 213 কোটি টাকা দেয়নি বাকি 287, তার মধ্যেও 140 কোটি দেয়নি এবং আমরা দিতে পারবো না। তাহলে সরকার যা বললো, সরকার সেখান থেকে সরলো। তাহলে কি কাজ বন্ধ হয়ে থাকলো? না, কাজ বন্ধ হয়ে থাকলো না। বছরে আপনারা জেনে রাখুন, থ্যাঙ্কস টু অল এই লড়াই করুন। এখনো পর্যন্ত ওয়ান ম্যান কমিটি, যেটা মিস্টার তালুকদার কমিটি, জাস্টিস তালুকদার কমিটি, এমপিএস এখনো পর্যন্ত এমপিএস এর প্রতারিত মানুষ 43 কোটি টাকা পেয়েছে। প্রতারণা পরিমাণ অনেক বেশি, সবে শুরু। অ্যালকেমিস্ট 33 কোটি টাকা পেয়েছে, কৈলাস 7 কোটি টাকা পেয়েছে প্রতারিতরা, ভিপসিওর 8 কোটি টাকা পেয়েছে, ফিনকম 2 কোটি টাকা পেয়েছে। এটা কয়েক গুণ বেশি হতে পারতো যদি সরকারের সদার্থক মনোভাব, সরকারের সদার্থক মনোভাব না থাকা সত্ত্বেও লড়াইয়ের মধ্যে দিয়ে কোর্ট, আইন এবং রাস্তার লড়াই, তার মধ্যে দিয়ে ইতিমধ্যে এগুলো পাওয়া গেল। এরপরে যেটা পড়ে থাকলো, ওয়ারিস, অ্যান্ডেক্স, মাল্টিপারপাস, কেডব্লিউআইএল, সারদা, এদেরটাও ইন প্রসেস, এদেরটা প্রসেসের মধ্যে আছে। রোজভ্যালি এবং প্রয়াগ, তাদের টাকাও দেবার কথা। আমি প্রসঙ্গত বলি, বিধানসভাতে বারবার তোলার পর কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারকে চিঠি দিয়েছিলাম, যেটা আমাদের ছাপানো চিঠি বইতে আপনারা পাবেন, পেয়ে যাবেন, অসুবিধা হওয়ার কথা না। তাতে আমরা স্পষ্ট দেখবেন, বিধানসভায় বলার পর, বাজেট ভাষণে বলার পর আমি চিঠি দিয়ে বলেছিলাম যে সরকার তো শিল্প করতে চায়, অথচ সরকার বলছে জমি কিনবে না, তাহলে শিল্প কি আকাশে হবে? আচ্ছা বেশ, আমি সমাধান দিচ্ছি, আপনার কাছে জমি আছে। এই যে প্রতারক যে কোম্পানি, যাদের সম্পত্তি বিভিন্ন জায়গাতে, যেটা ক্রোধ করার মতন করে কোর্ট বলছে চলেছে, তাহলে সেইটা কে নিলাম নেবে না নেবে, এই যে তৃণমূলের নেতাদের মধ্যে লড়ালড়ি হচ্ছে, কে কম দামে নেবে, কে ফার্দার লুট করবে। আমরা চিঠি দিয়ে বলেছিলাম রাজ্য সরকার এই জমিটা নিয়ে নিন, যা দাম সেই দামে নিন, বাড়তি দিতে হবে না, এবং সেই টাকাটা প্রতারিত মানুষের ফান্ড হিসেবে তাকে ফেরত দেওয়ার সুযোগ থাকলো। রাজ্য সরকার কর্ণপাত করেন। আমরা বলেছিলাম দ্বিতীয়বারে যে বেশ, রাজ্য সরকার যদি না পারে, রাজ্য সরকার 70 ভাগ, কেন্দ্রীয় সরকার 30 ভাগ, আমরা তার জন্য নেগোসিয়েট করেছিলাম, দিল্লি থেকে পর্যন্ত গেছিলাম। দিল্লিও কিছু করেনি, রাজ্য সরকারও কিছু করেনি। এখন শুনছে লোকরা প্রয়াগের জমি 1 টাকায় দিয়ে দিচ্ছে। তার মানে প্রতারকের জমিটা যে আইন অনুযায়ী নিলামে যাওয়ার পর প্রতারিতরা পেতে পারে, এই যেন সহজ সুযোগ ছিল, যেটা রাজ্য সরকার করতে পারত, এবং তাদের রাজ্য সরকারের জমি সংখ্যা বিত্ত যদি সে শিল্প করতে চায়। বোঝা গেল রাজ্য সরকার শিল্প করতে চায় না, প্রতারিতদের টাকা ফেরত দিতে চায় না। যদি বলেন আমি সেই চিঠি কপি আপনাদের আবার দিয়ে দিতে পারি, কিন্তু আপনারা সবাই বোধ হয় সেই চিঠি কপি আপনাদের কাছে আছে বা আমরা পেয়েছি। এবং তার আমাদের খবরগুলি নিয়মিত দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি ক্লিক করুন।